নমস্কার, এনভি টিভির পর্দায় সকলকে স্বাগত। আর প্রতিদিনের মতন লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আজকে কথা দিয়েছিলাম যে 10টায় আসবো, কারণ 7টায় আমার একটা প্রবলেম হয়ে যাওয়ায় আমাকে এই টাইমটায় আসতে হলো। এবং আজকের যে আলোচনাটা আমরা মনে করি যে সেই আলোচনাটা এই টাইমটা ছাড়া অন্য টাইমে হয়তো হওয়াটা খুব ভালো হয় না, কারণ এই সময়টায় আমরা প্রত্যেকেই একটা অন্যরকম সময় থাকি। আমরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করি বা কেউ খেতে খেতে টিভি দেখতে ভালোবাসে। তো আমার মনে হলো যে এই সময়টায় বসে কিছু কথা বললে হয়তো সেটা আপনাদের কাজে লাগবে। আমি গতকালও বলেছিলাম যে আজকে লাইভে আসবো, আগামী কোনো একদিন লাইভে আসবো। এবং শুরুতেই প্রত্যেককে রমজান মাসের অনেক শুভেচ্ছা। এবং গতকাল বলা হয়নি কথার মধ্যে, সকলে নিশ্চয়ই ভালো আছেন এবং সকলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে সমস্ত রকম যে নিয়ম বিধি রয়েছে সেই নিয়ম বিধিগুলো মেনে চলছেন। এবং রমজান মাসের যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়মের সমস্ত কিছু মেনে চলছেন। আশা করব বাড়িতে থেকে সব কিছু খুব সুন্দরভাবে পালন করছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছিলেন। এবং আমরা মনে করি যে এইভাবে যদি আমরা চলি তাহলে হয়তো আগামী দিনে আমরা এই করোনা আক্রান্ত বঙ্গকে কিছুটা হলেও রিকভার করতে পারবো। কারণ আজকের দিনে এসে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1257 জন। এবং 24 ঘন্টায় গোটা দিনে আমরা দেখেছি প্রচুর মানুষ মারা গেছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 61 জন। অর্থাৎ সত্যি বিষয়টা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছেন, প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সাবধানতাটা অবলম্বন করা ভীষণভাবে জরুরি। এবং আমরা যদি একটা নিয়ম বিধির মধ্যে না থাকি, সেই নিয়ম বিধিটাকে যদি অবলম্বন না করে চলি, তাহলে পরবর্তীকালে আমাদের ক্ষেত্রে এই করোনা ভাইরাস কোথায় গিয়ে দাঁড়াবে তার হিসেব কিন্তু আমরা গুনতে পারবো না। অনেকে লাইভে এসেছেন, প্রথমে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? বাড়িতে প্রত্যেকে নিয়মবিধি মেনে চলছেন আগে সেটা বলুন। এবং আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন এবং তার কিছু পরামর্শ। অর্থাৎ হোম কোয়ারেন্টাইন আমরা বলতে পারি যে স্বেচ্ছায় গৃহবন্দী। অর্থাৎ আজকে যে কলকাতা মহানগরী বা যে গোটা দেশ একসময় প্রচুর মানুষ আসতেন কলকাতা মহানগরীতে, আমরা জানি যে কলকাতা আমাদের সব থেকে বড় একটা গর্বের জায়গা, যেখানে প্রচুর মানুষ আমরা সমস্ত ধর্মের সমন্বয়ে মিলেমিশে বাস করি, যেটা একটা সব থেকে বেশি খুশির শহর, প্রেমের শহর এবং সিটি অফ জয়, যেটাকে কলকাতাকে সবসময় বলা হয়। এবং এই সিটি অফ জয়ের আনন্দটা হয়তো আজকে একদম ম্লান হয়ে গেছে। শহর আজ চুপচাপ। শহরের বুকে শিয়ালদা স্টেশনে আজকে আর কোনো রকম কোনো পায়ের শব্দ শোনা যায় না। আজকে হাওড়া সেতু, হুগলি সেতু পুরোপুরিভাবে শুনশান হয়ে গেছে। আজকে শ্যামবাজার, গড়িয়াহাট পুরোপুরিভাবে জনমানব শূন্য হয়ে দাঁড়িয়েছে। আজকে রাজারহাট, নিউ টাউন, যেখানে বিশ্ব বাংলা রয়েছে, যার জন্য আমরা আজকে বিশ্বের দরবারে বিখ্যাত হয়েছি, সেই জায়গাটা আজ নিশ্চুপ হয়ে গেছে, জনমানবহীন হয়ে গেছে। কিন্তু আমরা এটুকু বুঝতে পারি না যে এই বিষয়টা কোনো না কোনো ক্ষেত্রে আমাদের জন্যও হয়ে থাকতে পারে। অর্থাৎ আমরা নির্দ্বিধায়ভাবে এত পরিমাণে গাছ কেটেছি, আমরা নির্দ্বিধায়ভাবে প্রকৃতির ওপর এতটা অত্যাচার করেছি যে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের আজকের দিনটা দেখা খুব একটা আশ্চর্যের বিষয় ছিল না। কিন্তু এই যে স্বেচ্ছায় গৃহবন্দী থাকার মধ্যেও কিন্তু আমাদের কিছু নিয়মাবর্তি অবলম্বন করে চলতে হবে, যেগুলো নিয়েই আজকের আমাদের আলোচনা। আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে আজকে চলছে তৃতীয় দফার লকডাউন। অর্থাৎ 3রা মে গতকালই দ্বিতীয় দফার লকডাউন শেষ হয়ে গেছে এবং আজকে চৌঠা মে থেকে এবং আগামী 17ই মে পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করেছেন যে লকডাউনের একটা কড়া নিয়মে থাকতে হবে, বিশেষত রেড জোন এলাকাগুলিকে, কারণ সেই এলাকাগুলিতে কিন্তু করোনা সংক্রমণের হার বেশি। এবং পাশাপাশি আমরা দেখেছি যে গ্রিন জোনগুলোতে কিছু পরিমাণ ছাড় দেওয়া হলেও সেখানেও কিন্তু একটা কড়া নিয়মাবর্তির মধ্যে রাখা হয়েছে। অরেঞ্জ জোনে কিন্তু একদমই ছাড় নেই। অর্থাৎ এই হোম কোয়ারেন্টাইন অর্থাৎ স্বেচ্ছায় গৃহবন্দী থাকাটা কিন্তু ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এবং এই স্বেচ্ছায় গৃহবন্দী
যে বিষয়টা আজকে আলোচনা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে। গতকালও আমরা দেখেছি প্রচুর রেসপন্স পেয়েছি। গতকাল থেকে এনভিটিভির উদ্যোগে একটা লাইভ অনুষ্ঠান শুরু হয়েছে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব, এবং আজকেও যে বিষয়টি আলাপ আলোচনা করব সেটা আপনাদের যদি ভালো লাগে এবং এই হোম কোয়ারেন্টাইনের নির্দেশগুলো প্রত্যেকে মেনে চলবেন সেটা আশা রাখবো। এবং অবশ্যই এনভিটিভির যে ইউটিউব চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের লিঙ্ক ওপরেই দেওয়া আছে ক্যাপশনে, সেখানে আপনারা চ্যানেলের লিঙ্ক থেকে এই সমস্ত ভিডিওগুলোর আপডেট পাবেন। আমরা নতুনভাবে এসেছি, প্রত্যেকটা সময় বিভিন্ন রকম সচেতনতার বার্তা আমরা চেষ্টা করি মানুষের মধ্যে পৌঁছে দিতে। অনেকে লাইভে রয়েছেন। নাজাম, হ্যালো হ্যালো, কেমন আছেন এবং হোম কোয়ারেন্টাইনের সমস্ত নির্দেশ ঠিকমতো পালন করছেন? নাজাম, আপনাকেও রমজানের অনেক শুভেচ্ছা। বাড়িতে থেকে ভীষণ সুন্দর করে পালন করবেন প্রত্যেকটা সময়, যেটা আমাদের সরকারও বলেছেন যে কোনো রকম বাইরে যাওয়া বা জনজমায়েত সেগুলো অনেকটা এড়িয়ে চলাই এই মুহূর্তের জন্য ভীষণভাবে ভালো। হোম কোয়ারেন্টাইনের যে প্রথম বিষয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু আমাদের করোনার দূরীকরণের মূল পথ্য হয়ে দাঁড়িয়েছে বা অন্যতম পথ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ ঘরদোর পরিষ্কার রাখলে বলা হয় যে জীবাণু কোনোভাবে আক্রান্ত করতে পারে না। অর্থাৎ আপনি যদি কোনো কারণে ঘর থেকে বাইরে বের হন ওষুধ কিনতে বা বিশেষ কোনো প্রয়োজনে মুদির দোকানে গেলে, আপনি এসেই জামা কাপড় সম্পূর্ণভাবে ধুয়ে দেবেন। কারণ সেই জামা কাপড় নিয়ে যদি আপনি ঘরে ঢোকেন তাহলে কিন্তু সেখান থেকে সংক্রমণের আশঙ্কা থাকে। পাশাপাশি ঘরের যে জায়গাগুলোতে আপনি সবসময় হাত দিচ্ছেন, অর্থাৎ আলমারি খুলছেন, আলমারির যে ক্ল্যাচটা ওই জায়গাটায় হাত দিচ্ছেন, ফ্রিজ খুলছেন সেই জায়গাটায় হাত দিচ্ছেন, ছিটকিনি লাগাচ্ছেন ঘরের সেই জায়গাটায় হাত দিচ্ছেন, সেই জায়গাগুলো সমস্ত সময় বিভিন্নভাবে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে আগামী দিনে। যে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে যদি আপনারা স্যানিটাইজ করেন ব্লিচিং পাউডার দিয়ে, জল দিয়ে অথবা ডেটল দিয়ে, কোনো রকম স্যানিটাইজার দিয়ে যদি স্যানিটাইজ করেন, তাহলে আশা করব যে আগামী দিনে আপনারা কিন্তু রোগমুক্ত হওয়ার অনেকটা চেষ্টা করতে পারবেন। আচ্ছা, হ্যালো মিজানুর, রমজানের অনেক শুভেচ্ছা। এমডি সাদ্দাম, আজকে অবশ্যই দাদা, আজকে মদের দোকানে একটা লম্বা লাইন হয়েছে, এই বিষয়ে আলোচনা করব। আগে আমাদের আজকের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। এবং সত্যি খুব ভালো লাগছে যে আপনারা আপনাদের বিষয়গুলোকে বলছেন। অবশ্যই সময়ের মধ্যে সেটা চেষ্টা করব কভার আপ করার। প্রত্যেকে যারা দেখছেন তাদেরও যদি কোনো বিষয় জানার থাকে তারা বলবেন আমাদেরকে, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো বলার। এবং প্রথম বিষয় হচ্ছে গিয়ে বিশ্বের প্রচুর যে তাবর দেশগুলো তারা কিন্তু প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। আজকে করোনা আক্রান্তের সংখ্যা আপনারা ভাবতে পারছেন, আমেরিকা, ইতালি, যেগুলো বিশ্বের মধ্যে সর্বথেকে শক্তিশালী দেশ, সেই দেশগুলো কিন্তু করোনা ভাইরাসের সাথে পরাস্ত হচ্ছে। অর্থাৎ আমাদের পরিস্থিতিটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আজকে আমাদের মধ্যে আর কোনো সাম্প্রদায়িকতার চর্চা থাকবে না, কোনো রাজনৈতিক চর্চা থাকবে না। আমরা শুধুমাত্র একটা বিষয় দেখব যেখানে একদিন আমরা সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারবো, এবং সেই বিষয়টাকে নিয়েই কিন্তু আমাদের লড়ে যেতে হবে। এখন এটাই আমাদের একমাত্র পথ্য। এবং এই সংকটময় সময়ে আমি একটা বিষয় যেটা সবাইকে বলবো, আপনারা যদি প্রত্যেকে যে টাকাটা ইনকাম করেন সেই টাকার কিছু অংশ আপনারা গরিব দুস্থ মানুষদের দান করুন। অবশ্যই আমাদের দেশের সরকার গরিব মানুষদের ভীষণভাবে সাহায্য করছেন, কিন্তু গ্রামে গঞ্জে এবং শহরের অন্তরালে প্রচুর মানুষ লুকিয়ে রয়েছে যারা সেই সুবিধেগুলো হয়তো পেয়ে উঠতে পারেনি। সেই সব মানুষের পাশে দাঁড়ান। আপনার এলাকায় যদি কোনো মানুষ থাকে যারা খেতে পারছেন না বা যাদের ভীষণভাবে এই সময়টা একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদেরকে কিন্তু বারবার সাহায্য করবেন। আপনি যতটুকু পাবেন তার মধ্যে থেকে কিন্তু একটু সাহায্য করার চেষ্টা করবেন। নিত্যানন্দ দাস, ডেটল বা ব্লিচিং পাউডার দিয়ে কি করোনা ভাইরাস মারা যাবে? অবশ্যই নিত্যানন্দ দাস, ডেটল বা ব্লিচিং পাউডার দিয়ে করোনা ভাইরাস যেমন মারা যাবে না, তেমনইভাবেই আমাদের সচেতনতাটা অবলম্বন করাটাও কিন্তু জরুরি। কারণ আমরা যদি সচেতনতায় অবলম্বন না করে কিছু মানুষের মতন, বাজার প্রিয় মানুষের মতন বাইরে বেরোই এবং সকালে উঠেই টাটকা সবজির লোভে বাইরে বেরোই, তাহলে ব্লিচিং পাউডার কেন, ডেটল কেন, আমরা সারা শরীর যদি স্যানিটাইজ করি তবুও করোনা ভাইরাস মারা যাবে না। তো
আচ্ছা, কেন কেন আমি জানি না কি বলছো, যাই হোক আমি আবার টপিকে আসব। তো আমরা এমন একটা অদৃশ্য ভাইরাসের সাথে লড়াই করে চলেছি সর্বদা, যে ভাইরাসকে আমরা দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদের সব সময় দেখতে হবে যে কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাসের জন্য যে বিষয়গুলো, যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেটা কিন্তু দেখতে হবে। এবং প্রত্যেককে সবার প্রথমে বলবো যে সবাই ঘরে থাকুন, প্রয়োজনের কোনো কাজ না ছাড়া আপনারা ঘর থেকে বাইরে বেরোবেন না। এবং ষাটোর্ধ্ব যারা মানুষ রয়েছেন ঘরের মধ্যে, তাদেরকে ভীষণভাবে সাবধানে রাখুন, সুস্থ রাখুন, কারণ তাদের রোগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা কম থাকে। তারা কিন্তু সব থেকে বেশি করোনা অর্থাৎ কোভিড-19 পজিটিভ হয়। তারা এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখবেন। আমি একটি বিষয় খুব স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এনভিটিভির পক্ষ থেকে আমরা একটি ভীষণভাবে চেষ্টা করি যে সত্যতাকে সামনে তুলে ধরার, এবং যে বিষয়গুলো আলোচনা করি সেই বিষয়ে প্রচুর মানুষ শোনেন। তো কিছু বাড়তি কথা, কিছু বাড়তি কমেন্ট এলে আমরা কিন্তু সেই বিষয়টার উপযুক্ত স্টেপ নেব। কিছু টাকা লাগবে, এই বিষয়গুলো অবশ্যই এই ধরনের আলোচনার মধ্যে দেবেন না, এটা আমরা এনভিটিভির পক্ষ থেকে বলে দিচ্ছি। হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন, সেই হোম কোয়ারেন্টাইনে থাকার সময় প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের সাবধানতাটাকে অবলম্বন করবেন। অর্থাৎ বাড়িতেও যারা আছেন তারা কিন্তু একটা মেনটেন করবেন যে ডিস্টেন্সের মধ্যে আপনি থাকছেন, আপনি আপনার মার সাথে, বাবার সাথে, প্রত্যেকের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে থাকার চেষ্টা করবেন। এবং পাশাপাশিভাবে যেটা বলেছিলাম যে ঘর বাড়ি বা দরজার যে লক সেটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনার গলাকে অর্থাৎ আপনার ফুসফুসকে ভালো রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি প্রতিদিন সকালে তুলসী পাতা বা বাসক পাতা খেতে পারেন। বাসক পাতার গাছ থাকে অনেকের, সেইটা খেতে পারেন, যেটা থেকে আপনার একটা গলার কাজ করবে বা সেটা কিন্তু লাংসকে ভালো রাখার ক্ষেত্রে একটা অন্যরকম কাজ করবে। এবং যাদের হাঁচি কাশি সর্দির ধাত রয়েছে তারা কিন্তু সহজেই মাস্ক ছাড়া কারোর সাথে কথা বলার জন্য এগিয়ে আসবেন না। এবং সবসময় বৃদ্ধদের থেকে দূরে থাকবেন, অর্থাৎ যারা ষাটোর্ধ্ব মানুষ, এবং বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের গ্লাস বাটি থালা সকলের জন্য একটা আলাদা রাখবেন, যাতে একজনের গ্লাস বাটি থালা আরেকজন যেন না ধরে। এই বিষয়টাকে কিন্তু ভালো করে দেখতে হবে। এবং পাশাপাশিভাবে যিনি প্রসূতি মা বা যার বাচ্চা রয়েছে ছোট, সে যে বুকের দুধ খাওয়াচ্ছেন সেই জায়গাটাও দেখবেন যে আপনার বাচ্চা যেন কোনোভাবে করোনা সংক্রমিত না হয়, এবং দুধ খাওয়ানোর সময় সবসময় মাস্ক পরে থাকবেন। এবং সরকার থেকে বলেছে যে এই সময়টা কিন্তু রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের শাক সবজি বা ফল খাবেন, যেখানে কলা, রসুন, আদা, গোলমরিচের গুঁড়ো, স্যুপ, স্টক, বিভিন্ন রকমের যে বিষয়গুলো সেটা আপনি খাবেন। এবং চেষ্টা করবেন এই জায়গাতে কিন্তু এই বিষয়গুলো ভীষণভাবে কার্যকরী। আচ্ছা, মুনতাজুল মিদ্যা, মুনতাজুল আপনি বলছেন যে আপনি খুব বিপদের মধ্যে রয়েছেন। অবশ্যই আমরা চেষ্টা করব, আপনি আমাদের পেজে যোগাযোগ করবেন। আপাতত এখন আমরা বিষয় আলোচনায় ফিরব। তো সেই বিষয়টা নিয়ে যেটা বলার, যে মাছ মাংস যখন খাবেন, মাছ মাংস অথবা ডিম, সেখানে কিন্তু মেনটেন করবেন সেই মাছ মাংসগুলো যেন একটা তাপমাত্রায় ফোটানো হয়। এবং অবশ্যইভাবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেব, আপনারা যখন বাইরে থেকে কোনো কিছু খাবার কিনে আনবেন, সেটা লেইজ হোক অথবা কোনো একটা কেকের প্যাকেট হোক, সেটাকে অবশ্যই চেষ্টা করবেন গরম তাওয়ায় যাতে সেটাকে ফোটান, একটা শেক দিয়ে নেওয়া যায়। কারণ সেই গরম শেকটা লাগলে খাবারে যে জীবাণুগুলো থাকবে সেগুলো মরে যেতে খুব সাহায্য করবে। এবং বেশি করে জল পান করবেন, শাকসবজি ভালো করে খাবেন, বেশি করে স্যালাড খাবেন, ফলমূল খাবেন, জলে লবণ, ভিনেগার অথবা লেবুর জল মিশিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে ফুটন্ত নর্মাল যে জল, সেই জলে খাওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা জানি যে এই সময় কিন্তু প্রত্যেকেরই ফ্রিজের জল খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে ফ্রিজের জলগুলো খাবেন, সেই ফ্রিজের জলগুলো
কিন্তু একদম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এসির ব্লোয়ার, ফ্রিজের জল, এগুলো কিন্তু এই সময়টার জন্য প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ এগুলো থেকে কিন্তু ভীষণভাবে একটা সংক্রমণের আশঙ্কা থাকে। আমরা জানি যে এই গরমটা সত্যি অসহনীয় দাঁড়িয়েছে। যদি সেই মতো হয় তাহলে এসি চালালেও সেই এসিটা কিন্তু, এটাও কিন্তু একটা স্বেচ্ছায় গৃহবন্দী থাকার নিয়মের মধ্যে পড়ে, সেই এসিটা অবশ্যই 28 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখবেন। আমি নিজেও ঘরে 28 ডিগ্রির মধ্যে রাখি, কারণ সেই এসি থেকেও কিন্তু একটা বিপজ্জনকভাবে করোনা সংক্রমণের বিষয়টা আসতে পারে, কারণ এসির যে ব্লোয়ারটা থাকে সেই ব্লোয়ারটা কিন্তু ভীষণভাবে ক্ষতিকর। সেই ব্লোয়ারটা বাইরে থেকে জীবাণুকে কিন্তু খুব তাড়াতাড়ি টেনে আনে। ইসরায়েল মোল্লা, হ্যাঁ ইসরায়েল, আমি বলবো এই আলোচনায়, আমি পরে ফিরবো, যে মদের দোকানগুলো খোলা হয়েছে। এবং অবশ্যই প্রত্যেক দিন শরীর চর্চার মধ্যে থাকবেন, কারণ আমরা জানি, আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করছি, আমি বা আপনাদের মতন যারা প্রত্যেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু প্রত্যেকে ঘরে বসে রয়েছেন, অর্থাৎ ঘরে বসে কাজ করছেন। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন খুব হালকা খাওয়ার, কারণ সেই হালকা খাবার না খেলে কিন্তু একটা গ্যাসের প্রবলেম আসতে পারে, তো সেটার ক্ষেত্রেও একটা বিপজ্জনক বিষয় হতে পারে। তাই শরীর চর্চার মধ্যে থাকবেন সবসময়, সকালে উঠে ব্যায়াম করবেন, যেটা আপনার শরীরের ক্ষেত্রে সাহায্য করবে। এবং দিনে যদি আপনি 2 বার স্নান করেন, অর্থাৎ আপনি সকালে স্নান করলেন এবং বিকেলে যদি বিশেষ কোনো প্রয়োজনে বাড়ির বাইরে বেরোন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়ি ফিরে স্নান করবেন, অথবা শরীরের যে জায়গাগুলো খোলা থাকবে সেই জায়গাগুলোকে চেষ্টা করবেন যাতে জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, বা ডেটল দিয়ে একটু মিশিয়ে জল দিয়ে ওয়াক আপ করা যায়। আকবর, আর কতদিন লকডাউন হবে? আমরা জানি না যে আর কতদিন লকডাউন সত্যি হবে, কারণ আমরা প্রচুর মানুষ জ্ঞান গম্ভীরহীনতার পরিচয় এখনও দিচ্ছি। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, যেটা তোমাকে বলবো, যে সেই ভাটপাড়া জায়গায় প্রচুর মানুষ কিন্তু বেরিয়েছিলেন বাজার করতে, ঠিক আছে? তারা কিন্তু লকডাউনের সমস্ত নিয়মবিধি উপেক্ষা করে তারা ভিড় জমিয়েছিলেন। আমরা যেখানে দেখেছি যে এই যে ভাটপাড়া বা এই যে ব্যারাকপুর, বা বেশ কিছুদিন আগে টিকিয়াপাড়ার ঘটনা, যেখানে প্রচুর মানুষ, যেটা হাওড়ার সব থেকে বেশি স্পর্শকাতর এলাকা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বেরিয়েছিলেন, পুলিশকে অত্যাচার করা হয়েছে, পুলিশের ওপর হাত উঠেছে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, যেটা একটা রেড স্টার জোন হয়ে সেখানে পুলিশ বাধা দিয়েছে বলে তার ওপর একটা আঘাত এসেছে। তো মানুষ এতটা পরিমাণে বাইরে বেরোচ্ছে, যেখানে কিন্তু দাঁড়িয়ে আমরা জানি না কবে লকডাউন উঠবে। আপাততভাবে 17ই মে অবধি লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার, এবং রাজ্য সরকার এটাও বলেছেন গ্রিন জোনগুলোতে অত্যাবশ্যকীয় পণ্যের ছাড় দেওয়া হবে। গ্রিন জোনগুলোতে আজকে থেকে বাস চলছে, কিন্তু সেই ছবিও আমরা দেখেছি যে বাস কিন্তু সরকারি বাস বেরিয়েছে, বেসরকারি কোনো বাস বেরোয়নি, সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম বিষয় আসছে। আর পাশাপাশিভাবে আমরা দেখেছি যে গ্রামগঞ্জের গ্রিন জোনগুলোয় যে ছোট ছোট শিল্পগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আকবর, আমরা জানি না যে কবে লকডাউন উঠবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন, এবং তিনি সবসময় বলেছেন যে আস্তে আস্তে বিভিন্ন জায়গাগুলোকে রেড জোন থেকে গ্রিন জোনে আনার অবিরত চেষ্টা করছেন তিনি, এবং ধাপে ধাপে এই লকডাউনের তোলার একটা পরিকল্পনা চলছে কিন্তু রাজ্যের। তো সেই জন্যই আমরা তাকিয়ে রয়েছি কবে আমাদের এই লকডাউন উঠবে, এবং আমরা এই শহরের নিস্তব্ধতাকে ভেঙে আবার আগের চেহারায় ফিরিয়ে আনবো। অবশ্যই সেই বিষয়ে কিন্তু আমাদের সকলকে পাশে থাকতে হবে। এরপর চলে যাই যে বাড়ির বাইরে না বেরিয়ে আপনারা বাড়িতে থাকুন, চেষ্টা করুন যে আপনাদের যে ফাঁকা সময়গুলো, সেই ফাঁকা সময়ে কিন্তু বই পড়া, অথবা আপনারা যে সময়গুলো কাজের মধ্যে স্পেন্ড করতে পারেননি সেই জায়গাগুলোকে ভালো করে সময় কাটান, এবং চেষ্টা করুন যাতে এই জায়গাগুলো একটা রিকভার করা যায়, যে জায়গাগুলো আপনি করে উঠতে পারেননি। আপনাদের কারোর কবিতা করার ইচ্ছাও থাকতে পারে, কারোর গান, কারোর আবৃত্তি, কারোর নাচ, তো এই বিষয়গুলো কিন্তু একটু দেখবেন। হোম কোয়ারেন্টাইনে অনেকেই কিন্তু না জেনে বিভিন্ন রকম কাজ করছেন, যেটা হচ্ছে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য, যেটা আপনারা খাবেন না। আপনারা প্রত্যেক সময় একটা অল্প পরিমাণে খাবার খাবেন, এবং যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তারা গরম জলটা কিন্তু ডাইরেক্ট খাবেন না, হালকা গরম উষ্ণ জল খাবেন, এবং অবশ্যই সেই জলটা বারবার করে খাবেন, একবারে
খুব একটা খাবেন না এবং ঘন ঘন চা খাওয়া থেকে বিরত থাকবেন। যারা ধূমপান করেন সেই ধূমপানটা কিন্তু কম করে করবেন, রান্নায় তেল মশলা কম দেবেন, অবশ্যই আইসক্রিম ঠান্ডা জাতীয় খাওয়ার কোল্ড ড্রিঙ্কস সেগুলোও চেষ্টা করবেন যাতে কম করে খাওয়া যায় এবং পাশাপাশিভাবে ভাজা পোড়া যে খাবারগুলো হয় সেই ভাজা পোড়া খাবারগুলো একটু কম মাত্রায় খাওয়ার এই সময়টা চেষ্টা করবেন, কারণ এই সময় দাঁড়িয়ে কিন্তু এই খাবারগুলোর ওপর ভীষণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ এই হোম কোয়ারেন্টাইনের এই নির্দেশগুলো যদি আপনারা মেনে চলেন এবং আগামী দিনে আমরা মানতে পারি যে আমরা এই হোম কোয়ারেন্টাইনের সমস্ত বিষয়টাকে ছেড়ে আমরা কভার করে আমরা এগিয়ে যেতে পারবো আগামী দিনের দিকে। এবং হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা বাড়ির আশেপাশে মানুষ রয়েছেন তাদেরকে সাহায্য করার, যারা খেতে পারছেন না বা যারা খুব দুস্থ কাজ পারছেন না তাদের পাশে একটু হলেও দাঁড়াবেন। আপনাদের যতটুকু পয়সা আয় হয় তার ততটুকু পয়সার 10 টাকা 5 টাকা 15 টাকা হলেও তাদের মুখে তুলে দেবেন যাতে তারা সেইটুকু দিয়েও একটু খেয়ে পড়ে বাঁচে। দেশের পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, আমরা জানি না আমাদের এই পৃথিবী কবে আবার সুস্থ হবে। এমডি আহসানুল বাড়ি, আচ্ছা হ্যাঁ সত্যি আমরা জানি না যে এই কবিতা এই পৃথিবী কবে সুস্থ হবে, কারণ পৃথিবীর এই সুস্থ হওয়ার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে মানুষের সুস্থ হওয়া। আমাদের গোটা জনজীবনের, আমাদের গোটা কলকাতার মানুষের বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম শিল্পী রয়েছেন, যারা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত মানুষ কিন্তু আজ পুরোপুরিভাবে ঘরে বসে গেছে। সত্যি আমরা জানি না আমাদের পৃথিবী কবে সুস্থ হবে, কারণ গোটা পৃথিবীর অবস্থা কিন্তু দিনকে দিন খারাপের পথে যাচ্ছে, তবুও মানুষ বারবার জ্ঞান গম্ভীরহীনতার পরিচয় দিয়েছে। মোহাম্মদ সাদাম, দিদি গরিব অসহায়ের মধ্যে চাল বিতরণ করেছেন। অবশ্যই যে দিদি কিন্তু প্রচুরভাবে সাহায্য করেছেন আমাদেরকে, আমরা আগেও দেখেছি দিদি প্রচুর মানুষকে সাহায্য করেছেন এবং আগামী দিনে যে রেশনের ব্যবস্থা করেছেন সেখানে তিনি বলেছেন যে 5 কেজি চাল এবং ডালের ব্যবস্থা করা হবে এবং রেশনে প্রত্যেককে যাতে প্রত্যেককে রেশনে পায়, রেশন যাতে প্রত্যেকে পায় এবং পাশাপাশিভাবে রেশনে যেন কোনো রকম জনজমায়েত না হয় সেই জন্য তিনি 2 দফা করে রেশনের একটা বিশেষ ব্যবস্থা করে রেখেছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীর সেই বিষয়টাকে কিন্তু বলা শুরু করলে আজকে হয়তো শেষ হবে না। তিনি এত প্রকল্প করেছেন আমাদের জন্য এবং তিনি সত্যিই এক বঙ্গজননীর পরিচয় দিয়েছেন। তিনি প্রচেষ্টা, প্রকল্প, স্নেহের পরশ, তার সমস্ত কিছু আমাদের মাথার উপর আছে বলেই হয়তো আজকে এতটুকু হলেও বাংলা কিন্তু বেঁচে রয়েছে, দরিদ্র মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারছে। সুতরাং তিনি সর্বসময় পাশে রয়েছেন। প্রচেষ্টা প্রকল্পের ফর্ম আজকে থেকেই শুরু হয়ে গেছে, সেই বিষয়টাও আপনাদেরকে বলে রাখবো। আপনাদের আশেপাশে যে সমস্ত আপনারা যে ওয়ার্ডে থাকেন তাদের কাউন্সিলরের সাথে আপনারা যোগাযোগ করুন। প্রচেষ্টা প্রকল্পে মাথা পিছু তারা 1000 টাকা করে পাবেন এবং পাশাপাশিভাবে যারা পুরোপুরিভাবে বেকার রয়েছেন, যারা বৃদ্ধ, যাদের দেখার মতন কেউ নেই, যারা সম্পূর্ণভাবে লকডাউনের জেরে বন্ধ হয়ে বসে রয়েছেন ঘরে, তাদের প্রত্যেকের যদি বিপিএল কার্ড থাকে তাহলে বিপিএল কার্ড দেখিয়ে অ্যাপ্লাই করুন, অথবা যদি আপনাদের বিপিএল কার্ড না থাকে তাহলে কাউন্সিলরের থেকে ইনকাম সার্টিফিকেট বানিয়ে সেটাকে স্ক্যান করে অ্যাপ্লিকেশনের সাথে পাঠান এবং অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে। কাউন্সিলররাও সাহায্য করছেন অনলাইনে করার জন্য, কারণ জনজমায়েতকে এড়াতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রচেষ্টা করেছেন এবং আমরা দেখেছি যে আজকে রাজ্যে বিভিন্ন পরিযায়ী শ্রমিক ফিরছে এবং সেখানেও কেন্দ্রীয় সরকার থেকে এক ফোঁটা সাহায্য আসেনি। মমতা ব্যানার্জি সব রকমভাবে সাহায্য করেছে, উল্টে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে ট্রেনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এবং সোনিয়া গান্ধী তিনিও কিন্তু এই বিশেষভাবে বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন। আমরা আজকে তার টুইটে দেখেছি তিনি সাংবাদিক বৈঠকে সেই বিষয়টা তুলে ধরেছিলেন। অর্থাৎ এই বিষয়টা যদি আমরা আলোচনা করি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা, তাহলে কিন্তু আমাদের বলার অপেক্ষা রাখে না যে কি করব। জিয়ার রহমান, আমি কিন্তু আপনার কোনো কমেন্টের কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আরেকটা বিষয় যেটা বলবো যে বলছিলেন মদের দোকানের একটা নির্দিষ্ট টাইম ছিল, অবশ্যই সেটা কন্টেনমেন্ট জোন না, সেটা হচ্ছে একটা
রেড জোন যেগুলো আছে, যেখানে অধিক সংক্রমণ, সেখানে খোলা থাকবে না, শুধুমাত্র গ্রিন জোনে খোলা থাকবে। এবং সেই গ্রিন জোনগুলো এমনটাই হবে যেখানে মদের দোকানগুলো সকাল 12টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে, এবং সেই মদের দোকানগুলো একমাত্র যেখানে গ্রিন জোন, যেখানে সংক্রমণের হার কম, সেখানে খোলা থাকবে। কিন্তু আজকে বাঁকুড়া, আসানসোল এবং দিল্লির ছবিটা ভীষণভাবে একটা দাবি রাখে যে সেখানে কিন্তু প্রচুর মানুষ নির্দ্বিধায়ভাবে ভিড় জমিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় মদের দোকানগুলো খোলার সাথে সাথে মানুষ সামাজিক দূরত্বের সমস্ত নিয়ম লঙ্ঘন করে সেখানে নির্দ্বিধায়ভাবে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের কোনো রকম বিধি নিয়ম ছিল না, তাদের মুখে মাস্ক ছিল না, যেখানে পুলিশ বারবার করে বোর্ডে লিখে দিয়েছিলেন নো মাস্ক নো লিকার, সেখানে দাঁড়িয়েও কিন্তু তারা নির্দ্বিধায়ভাবে মদ সংগ্রহ করে গেছেন। এবং ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে 15টি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে মানুষ 2 বোতলের বেশি মদ পাবে না। পাশাপাশিভাবে মদের দোকানের যারা রয়েছেন তাদের স্যানিটাইজ করে হাত দিতে হবে, হাত ধরতে হবে। রাজু আনসারি, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। রাজ্য সরকার প্রতিনিয়তই চেষ্টা করছেন। আপনি দেখুন আপনার লোকাল, আপনি অবশ্যই আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আপনি আর একটু চেষ্টা করুন, আপনার পাশে থাকার অবশ্যই চেষ্টা করব আমরা এনবিটিভির পক্ষ থেকে। আপনাদের কোনো সাহায্য লাগলে আমাদের পেজে যোগাযোগ করবেন। এটাই বলার যে যারা আজকে লকডাউনের এই নিয়ম ভঙ্গ করে, উপেক্ষা করে আজকে বেরিয়েছেন, তাদের কাছে একটাই আর্জি, আপনারা নিজেদের সুখের কথা ভাবছেন ঠিক আছে, কিন্তু আপনারা প্লিজ, প্রচুর মানুষ না খেয়ে কাজ হারিয়ে রয়েছে, আপনারা দেশের কথা না ভাবুন, আপনার পাড়ার একটা মানুষের কথা ভাবুন তো, সে আজকে কাজ না খেয়ে ঘরের মধ্যে বসে আছে, খেতে পাচ্ছে না, কাজ নেই, শুধুমাত্র আপনাদের জন্য। প্লিজ আপনারা বেরিয়ে এইভাবে করোনা সংক্রমণটাকে বাড়াবেন না। আগামী দিনে কিন্তু আমাদের জনজীবন সত্যিই ধ্বংস হয়ে যাবে, সত্যিই ধ্বংস হয়ে যাবে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন। আজকের লাইভ এই পর্যন্তই। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। মদের দোকানের ভিড় কিন্তু কমাতে হবে। যারা যাবেন তারা সামাজিক দূরত্বের নিয়ম বজায় রাখবেন, মাস্ক পরবেন। এবং আজকে যে ছবিটা সত্যি এটা নিন্দনীয়, যেখানে পুলিশকে উপেক্ষা করে মানুষ এইভাবে বেরিয়েছে, যেখানে বাংলায় মৃতের সংখ্যা 1257 জন, বাংলায় আক্রান্তের সংখ্যা 1257 জন, সেখানে দাঁড়িয়েও কিন্তু মানুষ একটু পরিমাণে নিয়ম বিধি মেনে চলছে না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আবার দেখা হবে আগামী কোনো দিনে লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনাদের যা অসুবিধে বলবেন। রমজানের অনেক শুভেচ্ছা সকলকে। সকলে ভালো থাকুন। আজকে আমরা সকলে এক হয়ে কাজ করব, একভাবে কাজ করব। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থেকে আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারি। আমরা সব সময় তার কোনো রকম রাজনৈতিক তর্ক, কোনো রকম রাজনৈতিক চর্চা না করে এই সময়টা আমরা সামাজিক দূরত্বকে বজায় রাখব, কিন্তু আমরা মানসিক দিক দিয়ে মনে মনে আরও কাছাকাছি থাকব। আজকের লাইভ এই পর্যন্তই। আবার অন্যদিন কোনো সুন্দর কোনো টপিক নিয়ে আসব। ততক্ষণ খুব ভালো থাকবেন, মেনে চলবেন এই সমস্ত রকম নিয়ম। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি লিংক দেওয়া রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। এনবিটিভি আগামী দিনে আরও অন্যরকম কোনো টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হবে। ততক্ষণ ভালো থাকুন।